আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। বেলা ৮টা ১৫ এই সময় ভিডিওটা অন করলাম। আসলে এর মধ্যে অনেকগুলো কাজ করে ফেলেছি। তো ভাবলাম কাজ যখন অন্য সাইডেরগুলোও করছি, না হয় একটু ক্যামেরাটা অন করেই করি। চলে এসেছি বারান্দায়। আজকে গাছগুলোতে অবশ্যই পানি দিতে হবে, একদম শুকনো হয়ে আছে। প্রচণ্ড ঠান্ডার কারণে খুব বেশি একটা পানি আমি দেই না। আসলে এত ঠান্ডায় যদি পানি দিয়ে মরে যায় গাছ, তার থেকে কম কম পানি দেওয়াই ভালো। যেহেতু একটু রোদের উঁকিঝুঁকি দেখতে পারছি, রোদ মামা, চাঁদ মামা কেউই ডিসিশন নিতে পারছে না পুরোপুরি রোদ উঠবে কি না। তো সেই জন্য ভাবলাম ঠিক আছে, আরেকটু অপেক্ষা করেই না হয় ওয়াশিং মেশিনের কাজটা শুরু করব। আপনারা সবাই কেমন আছেন বলুন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত আপনাদের সবার দোয়ায় আমিও আমার পরিবার ভালো আছি। এই যে এই মহাশয় এত দুষ্টুমি করছে, ওখানে কী যে পেয়েছে আল্লাহ ভালো জানে। খালি দুষ্টুমি করছে। সকালটা শুরু হয়েছে ৬টা থেকে। যেহেতু ফজরের ওয়াক্ত ৬টা ৩৮ পর্যন্ত থাকে, তো কাজেই আমি ৬টার দিকে উঠে নামাজ পড়ে একটু দোয়া কালাম পড়ি। তারপর ডাক্তার সাহেবের হসপিটালে যাওয়া, ছোটো মেয়ের স্কুলে যাওয়া, তাদের টিফিন দেয়া, নাস্তা দেয়া, এগুলো নিয়ে বেশ ব্যস্ততায় কাটে। তারপর ঠিক ৮টায় ছোটো মেয়েকে নিয়ে বের হয়ে চলে যাই। তাকে স্কুলে দিয়ে এসে কখনো বাজার নিয়ে ফিরি, কখনো এমনিই চলে আসি। আজ অবশ্য কোনো সবজি বাজার করিনি। তো যে কারণে শীতের সকালে চাইলেও শুয়ে থাকতে পারি না। এই জায়গাটায় একটু নিজের লোভ সংবরণ করার চেষ্টা করছি। আগে অনেক সময়ই কানে আজান আসলেও উঠতাম না, নামাজে দাঁড়াতাম না। কিন্তু এখন চেষ্টা করি যত ঠান্ডাই লাগুক, যত শীতই লাগুক, কম্বলের নিচ থেকে বের হয়ে অন্তত দিনের প্রথম হাজিরাটা আমি আমার সৃষ্টিকর্তাকে দিব, তারপর কাজ শুরু করব। আসলে নিজের মনের ভিতরেও এক ধরনের শান্তি আর স্বস্তি কাজ করে যদি ফজরের নামাজটা ওয়াক্ত মতন পড়া যায়। এই যে দেখুন আরেকজনের ছুটাছুটি, মানে এই পাশেও সে পাখি দেখেছে, ওই পাশেও পাখি দেখেছে। একবার এইদিকে এসে পাখি দেখে গড়গড় গড়গড় করছে, আবার ওই পাশে গিয়ে পাখি দেখে হাউমাউ করছে। কী যে একটা অবস্থা! তো ওকে দূরে সরিয়ে দিয়ে আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপর আরও অন্যান্য কাজ আছে সেগুলোতে যাব। বললাম না, সূর্য মামা ডিসিশন নিতে পারছে না তিনি রোদ দিবেন কি দিবেন না। আসলে রোদ কতটুকু গরম করবেন সেটাও তিনি ডিসিশন নিয়ে উঠতে পারছেন না। এই যে এত বেলা হয়ে যাচ্ছে, প্রায় ৯টা হয়ে যাচ্ছে, এখনও কিন্তু সেভাবে রোদ ওঠেনি। একটু উঁকিঝুঁকি দিচ্ছে, আবার দমে যাচ্ছে। আল্লাহ আল্লাহ করছি যাতে আজ ঠিকঠাক মতন রোদটা ওঠে। আসলে এই রোদটা না উঠলে না এত বেশি ঠান্ডা লাগতে থাকে। বেলা ৩টার পর থেকে তো আমার একদম কাঁপুনি চলে আসে। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু এদিকে বিছানাটাও মোটামুটি গুছিয়ে নিয়েছি। একটা জিনিস চিন্তা করলাম, সেটাই আজ আপনাদের সাথে একটু শেয়ার করি। মায়েরা কখনো স্বার্থপর হতে পারে না। মায়েরা এজন্যই মা হয় যে সে সব কিছুকে দূরে ঠেলে দিয়ে সন্তানের কথা ভাবে। এই যে যেমন আমার বড় মেয়েটা, ওর পরীক্ষা আগামী ৯ তারিখে শুক্রবার। ওই দিন কিন্তু একটা সুন্দর পিকনিকের অফার ছিল। এর আগেও একটা পিকনিক ছিল, সেটাতেও আমি যেতে পারিনি। এই ৯ তারিখের পিকনিকেও আমি যেতে পারবো না। আমার ছোটো মেয়ে আর আমার হাসব্যান্ড যাবে। তো এরকম অনেকগুলো প্রোগ্রাম আছে যেগুলোতে আমি যেতে পারছি না আমার বড় মেয়ের জন্য। কারণ আমার কাছে মনে হচ্ছে এই ঠান্ডার মধ্যে আমার মেয়েটা একা একা পড়ছে, পড়াশোনা করে পরীক্ষার জন্য রেডি হচ্ছে। ওর পাশে থাকাটা আমার সবচাইতে বেশি জরুরি। ও অনেক রাত পর্যন্ত পড়ে, প্রায় ২টো ২:৩০ পর্যন্ত। আমি ততক্ষণ পর্যন্ত সোফায় বসে বসে ঝিমাতে থাকি। আমি মোটেও কম্বলের নিচে আসি না। আমি যদি এখন শুতে চলে যাই, আমার মেয়েটাও মনে করবে আমার তো আর কিছু করার নেই, আমি শুয়ে পড়ি। কিন্তু আমি যখন ওর পাশে থাকি, ড্রয়িং রুমে বসে থাকি, একটুক্ষণ পর পর ওকে চা দেই কিংবা কোনো একটা খাবার দেই, ও তখন বুঝে মা আমার পাশে আছে। আবার সকালবেলা যখন ছোটো মেয়েটাকে নিয়ে স্কুলে যাব, তখন খুব দ্রুত উঠে পড়ি। ওই যে বললাম সকালে ফজরের ওয়াক্তটা ধরার চেষ্টা করছি আজকাল। তো নামাজ, দোয়া, তারপর ছোটো মেয়েকে নিয়ে ছুটে চলা। আসলে চাইলে কিন্তু শুয়ে থাকা যায়, কিন্তু ওই যে মা, মায়েদের অনেক দায়িত্ব। আজকে আমি আমার এই দায়িত্বগুলোকে যদি প্রপারলি পালন করতে পারি, দুদিন পরে আমার মেয়েটাও তার জীবনে যে সাকসেসের মুখটা দেখতে পারবে। সেই জন্য মায়েরা কখনো স্বার্থপর হতে পারে না। মাদেরকে
যত বাধাই থাকুক, যত শীতই থাকুক, কম্বলের নিচ থেকে বের হয়ে আসতে হয় তার সন্তানদের জন্য। তার সন্তানদের এগিয়ে যাওয়ার জন্য পরিশ্রম করতে হয়। হ্যাঁ, আমিও একটা সময় অনেক লম্বা সময় কম্বলের নিচে থাকতাম। যখন আমার বাচ্চারা ছোট ছিল। ওদের স্কুলের প্যারা ছিল না, ওদেরকে নিয়ে কোচিংয়ে দৌড়ানোর প্যারা ছিল না। কিন্তু এখন আর তা হয় না। এখন আমার মেয়ের প্রত্যেকটা স্ট্রাগলিং মোমেন্টে আমি ওর সাথে থাকার চেষ্টা করি। আমার মেয়ের প্রত্যেকটা পয়েন্টে আমি ওদের সাথে থাকার চেষ্টা করি। ওরা যেন বুঝতে পারে ওদের পাশে সবচেয়ে শক্ত হাতটা দিয়ে ওদের মা দাঁড়িয়ে আছে। যখন আমি কর্পোরেটে জব করতাম তখন ভাবতাম এরকম ৯টা-৫টা অফিস করে বাচ্চাদেরকে তো আর সময় দিতে পারবো না। তারপর যখন কর্পোরেটের জবটা ছাড়লাম খুব বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলাম। নিজের মতন করে নিজের একটা ইনকাম সোর্স বের করে ফেলেছিলাম। তারপর সেখান থেকে বিদেশে হাসব্যান্ডের সাথে চলে যাওয়া। সেখানেও আমি বেকার বসে থাকিনি। কিছু না কিছু নিয়ে ব্যস্ত থেকেছি। ব্যস্ত থাকতে আমার খুবই ভালো লাগে। নিজেকে ব্যস্ত রাখার মধ্যে আমি আলাদা আনন্দ খুঁজে পাই। যদিও আমি খুব বেশি সাংসারিক গৃহিণী নই, কিন্তু কাজের লোকের হাতে সংসার তুলে দিয়ে নিজের কেরিয়ার এস্টাবলিশ করব, অত আ বিচক্ষণ গৃহিণীও আমি নই। আবার অন্যদিকে বাচ্চাদের কেরিয়ারের কে ইম্পর্ট্যান্ট না দিয়ে নিজের কেরিয়ারকে ইম্পর্ট্যান্স দিব, এত ভালো মাও আমি এখনো হইনি। আর সেজন্যই আমি সবসময় চেষ্টা করি আহম আমার স্বপ্নগুলো থেকে যাক, বাকি আছে বাকি থেকে যাক। কিন্তু আমার মেয়েদের স্বপ্নগুলো যেন কোনোভাবেই বাকি না থাকে। ওরা যেন ওদের স্বপ্নগুলোকে সুন্দর মতন লালন করতে পারে। আচ্ছা, ওদিকে ঘরবাড়ি গুছিয়ে একটু আদা রসুন পেস্ট করে গুছিয়ে রাখছি। আমি আজকে বাসার আর তেমন কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। ছোটো মেয়েটাকে যখন স্কুল থেকে তুলতে গিয়েছিলাম, সে আমাকে বলল, "মা তাড়াতাড়ি আগে ডিআইওয়াইতে চলো, ওখান থেকে কিছু অ্যাক্সেসরিজ নিতে হবে। আমার নতুন প্রজেক্টের কাজ এসেছে। সেই কাজগুলো করার জন্য আমার অনেক কিছু জিনিস লাগবে, যেগুলো নাকি ডিআইওয়াইতে ভালো পাওয়া যায়।" দেখলাম ক্লাস টিচার তার হাতে একটা ভালো বড় লিস্ট ধরিয়ে দিয়েছে। তো কি আর করা, বাসায় না ফিরে তাকে নিয়ে ডাইরেক্ট চলে গিয়েছিলাম মিস্টার ডিআইওয়াইতে। ধানমন্ডিতে যেটা আছে সেটাই, রাফেলস স্কোয়ারের পাশে। তো ওটাতেই আগে চলে গিয়েছি। ওখান থেকে গিয়ে ওর যা যা প্রয়োজন সেই জিনিসগুলোই আগে নিয়ে তারপর বাসায় ফিরেছি। ছোট দিনের বেলা, এমনিতেই স্কুল চলে দুপুর 2:30 পর্যন্ত। তারপর তাকে নিয়ে যখন বাসায় ফিরেছি তখন রীতিমতন 4টা, 4:30। প্রথমে এসেই তাকে বললাম, "তুমি তোমার যে জিনিসগুলো লাগবে সেগুলো তুলতে থাকো, আমি একটু ভিডিও নিতে থাকি।" মিস্টার ডিআইওয়াইতে গিয়ে তো সবাই ফ্রাই প্যান, রান্নার জিনিসপত্র, ঘর সাজানোর জিনিসপত্র দেখায়। আমি না হয় একটু ব্যতিক্রমী থাকলাম। আমি পড়াশোনার কী কী স্টেশনারিজ পাওয়া যায় সেগুলো দিয়েই না হয় শুরু করলাম। তাই বলে আমি যে ওই সেকশনটায় যাইনি সেটা মনে করবেন না। আমি ওই সেকশনটাতেও গিয়েছিলাম এবং কিছু জিনিস কিনেও এনেছি। তবে প্রথমে এদিকটায় ছিলাম, মেয়ে কী কিনছে, ওর কী হেল্প লাগবে সেটা নিয়ে। এই ব্যাগটা খুব ভালো লাগলো। মেয়েকে বললাম, "তোমার কোনো কাজে লাগবে?" কিন্তু তার পছন্দ হয়নি, তার কোনো কাজে লাগবে না, সেই জন্য নেয়নি। তো সে তার মতন করে সব জিনিসপত্র গোছাচ্ছে। একটা সময় ছিল যখন আমার মেয়েরা ছোট ছিল, স্কুলে ছোট ক্লাসে পড়তো, এই 2, 3, 4 এরকম ক্লাসের কথা বলছি। তো ওরা পরীক্ষা শেষ হলেই, ফাইনাল শেষ করলেই ওরা বলতো, "চলো আম্মু একটু ল্যাভেন্ডারে যাই।" সেই সময় কিন্তু এরকম ডিআইওয়াই ছিল না, আর্চিস ছিল, তারপর ল্যাভেন্ডার ছিল, এরকম কিছুই ছিল। আর সেই সময়টা আমি আসলে গুলশানের কাছাকাছি দুটো জায়গায় থাকতাম। কিছুদিন আমি থেকেছি নিকেতন, কিছুদিন থেকেছি মহাখালী ডিওএইচএস। তো মাঝে মাঝে যেটা করতাম, ওদেরকে নিয়ে আমি ল্যাভেন্ডারে যেতাম। সেখানে এই ধরনের জিনিসগুলো দেখলে ওরা একদম উচ্ছ্বাসিত হয়ে যেত এবং খুব শখ করে বছরের 1মে এই সুন্দর সুন্দর জিনিস কিনে তারপর স্কুলে ক্লাস করতে যেত। আজ অনেক দিন পর আমার ছোটো মেয়েটার চোখে মুখে সেই আনন্দটা দেখে খুব ভালো লাগছে। খিদেয় পেট চোঁ-চোঁ করলে কী হবে, মেয়ের মুখের হাসি দেখে মনে হচ্ছে সবচাইতে ভালো কাজটা করেছি আজকে তাকে নিয়ে এই ডিআইওয়াইতে চলে এসে। আমাদের সময় বাবা-মারা হয়তো সেভাবে আমাদেরকে এনকারেজ করতো না। বছরের 1মে নতুন বই আমরাও পেতাম, কিন্তু আমাদের ব্যাপারটা ছিল অন্যরকম। মলাট লাগানো, পুরনো ক্যালেন্ডারের পাতা খুলে সাদা সাদা মলাট লাগানো, সুন্দর করে নাম লেখা, এইগুলো ছিল আমাদের ভালো লাগার অংশ। কিন্তু এই যুগের বাচ্চাদের না, ভালো লাগার সাথে আরও অনেক কিছু মিলেমিশে থাকে। আসলে একেকজনের কাছে ভালো লাগার সংজ্ঞা একেক রকম। এই জিনিসটা খুব চোখে লেগেছে। একবার মনে হচ্ছে নিয়ে নিই।
এটা সেকুলেন্টেরই আরেকটা ভার্সন। আমি ভুটানে থাকতে এই সেকুলেন্টগুলো লাগাতাম, যেগুলোকে বলা যায় জীবন্ত সেকুলেন্ট আমার কাছে ছিল। এই দেশের গরম ওয়েদারে তার কোনোটাকেই আমি বাঁচাতে পারিনি, কিন্তু আমার মনের ভিতরে সারাক্ষণই কোনো না কোনো জায়গায় সেকুলেন্টের ভালোবাসা একদম টুইটুম্বর হয়ে থাকে। চোখ ধাঁধিয়ে যাচ্ছে টিউলিপের রং, রূপ আর সৌন্দর্য দেখে। মনে হচ্ছে সবগুলো কালারই আমার লাগবে। আমার মনে হচ্ছে এগুলো নিয়ে আসলে ঠিক কোথায় কিভাবে সাজাবো। বাসার তুলনায় জিনিস বেড়ে গেছে প্রচুর। ঘোড়ার ডিমের বিজনেস করতে এসে কার্টুনে ভরে যাচ্ছে নিজের ঘরবাড়ি। এখানে এসে যা দেখছি তাই কিনতে মন চাচ্ছে। মনে হচ্ছে এটা আমার দরকার, ওটা আমার প্রয়োজন ছিল। তো যাই হোক, এখান থেকে ছোটোখাটো একটা জিনিস দিয়েও আমি ঠিকই নিয়েছি। আপনাদেরকে গিয়ে বাসায় দেখাবো। আর এই দিকের ফুলগুলোও বেশ সুন্দর ছিল। প্রত্যেকটা ফুলের দিকে তাকাচ্ছিলাম আর ভাবছিলাম একটা একটা করে স্টিক তুলে নিয়ে যাই। পরে আবার নিজেকে সংযত করেছি। না বাবা, পাগলামি করা যাবে না। যেটুকু প্রয়োজন শুধু সেটুকুই নেব। কিন্তু মনের মধ্যে উইশ লিস্টে বেশ কিছু ফুল রেখে দিয়ে গেলাম। সময় সুযোগ মতন এসে ঠিকই তুলে নিয়ে চলে যাব। এই দিকটা দেখতে দেখতেই হঠাৎ চোখ পড়ল কুশন সেকশনটায়। কি দারুণ রং বেরঙের কুশন এসেছে। একটা থেকে একটা সুন্দর, যেমন তাদের ডিজাইন তেমনি কালার। কি সুন্দর না, একদম অ্যাস্থেটিক ভিউ দেয়। এই কুশনগুলো দিয়ে যদি অ্যাস্থেটিক ভিডিও বানানো যায়, দেখতে না জানি কত সুন্দর হবে। আমি যদিও এত কিছু বুঝি না কিংবা পারিও না, কিন্তু আমার দেখতে ভীষণ ভালো লাগে। কালারগুলো যেমন সুন্দর। মাঝে মাঝে আমার মনে হচ্ছে কি জানেন, আমার বোনের ছোটো মেয়ে সাবিরা আর সামারা, ওদের দুজনকে এনে এখানে ছেড়ে দিলে না জানি কি হুটোপুটিটাই করবে তারা। এগুলোকে সব পুতুল মনে করে নিয়ে খেলা শুরু করবে। এই জিনিসটা বেশ পছন্দ হয়েছে। ভাবছি একটা তুলে নিব কিনা। নিচে ব্লু কালারের আরেকটা আছে, সেটাও বেশ পছন্দ হয়েছে, কিন্তু এটাকে টেনে টুনে বের করতে পারছি না। তো এই পাশে এসে দেখলাম ওটারই আরেকটা। খুবই ভালো লাগছে এই কুশনগুলো দেখতে। দেখা যাক কোনটা কোনটা নেই আর কি করি। আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এগুলো দেখে তো আমার খুবই মজা লেগেছে। কি সুন্দর পা ঝুলিয়ে ঝুলিয়ে বসে আছে সব। এখানে যখন হাঁটছিলাম বারবার মনে হচ্ছিল আমার বোনের মেয়ে সাবিরাকে যদি ছেড়ে দেই, তাহলে ও এগুলোর সাথে কি করবে? এগুলোকে নিয়ে জড়িয়ে শুয়ে থাকবে, খেলবে, গল্প করবে, না কি করবে? এটা দেখে তো একদম আমার নিজেরই আদর আদর মনে হচ্ছে। না, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। থাকলে আমারও কিনতে ইচ্ছে করবে। মনে হবে আমিও একটা তুলে নিয়ে চলে যাই। এই যে যথারীতি চলে এসেছি হাঁড়ি পাতিল সেকশনে। আপনাদের কাছে গত পর্বে জিজ্ঞেস করেছিলাম হানিকম্বের কড়াই কিনবো নাকি কাস্ট আয়রনের। সুন্দর মতামত পেয়েছি আপনাদের সবার কাছ থেকে। দেখলাম একটা গ্রুপ খুব ভালো পরিমাণে কাস্ট আয়রনকে সাপোর্ট করছে, অন্য গ্রুপ হানিকম্ব। তো যাই হোক, যখন কিনবো তখন তো জানাবোই। কিন্তু এই মুহূর্তে ফ্রাই প্যানগুলোর সামনে এসে মনে হচ্ছে এখান থেকেও একটা তুলে নিয়ে চলে যাই। পরে না হয় হানিকম্ব আর কাস্ট আয়রন কেনা যাবে। কিন্তু আবার নিজেকে সংযত করেছি। যেটা আসলেই প্রয়োজন সেটাই নিব। তবে আমার বাসার নতুন কেক বানানোর রাঁধুনির জন্য একটা মেজারমেন্ট কাপ নিতে একটুও ভুল করিনি। সে কিন্তু আজকাল ভালোই কেক বানাতে চাচ্ছে এবং বানাচ্ছেও। আমি আমার ছোটো মেয়ের কথা বলছি। তো যেই কারণে এখান থেকে তার মেজারমেন্টের জন্য একটা কাপ তুলে নিয়েছি। আসলে এখানে আসলে মনে হয় কি, প্রত্যেকটা জিনিসই আমার সংসারের জন্য প্রয়োজন। যেমন এই বক্সগুলোর দিকে যখন দেখছিলাম তখন ভাবছিলাম যে একটা নিয়ে নিই। পরে আবার নিজেকে সংযত করেছি। নিজেকে সংযত করা কিন্তু বিশাল বড় চ্যালেঞ্জের কাজ, যেটা করতে পেরেছি বলে আমি নিজেই নিজের উপরে অনেক প্লিজড। যাই হোক, আপনাদের সাথে গল্প করছি আর এদিকে জিনিসপত্র দেখছি, এবং এই মুহূর্তে আমি একদম ভিডিও শেষ পর্যায়ে রয়েছি। আজ এখান থেকেই আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখলেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায়, কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতন এই ভিডিওটি দেখলেন, ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আজ এই পর্যায় থেকে আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।